সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রসারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে আলোচনায় অনেক কিছু থাকবে ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। আমেরিকান ন্যাশনাল গার্ডের উপরে গুলি চালানোর মর্মান্তিক ঘটনার পর একটি বিশাল ঝাঁকুনি লেগেছে, যা ট্রাম্প প্রশাসন পুনরায় নাটক এবং সুদূরপ্রসারী অভিবাসন নিয়ন্ত্রণের একটি উপায় খুঁজে পেয়েছেন, কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলতে পারি আমরা। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি আসলে ইমিগ্রেশন সম্পূর্ণ বন্ধের একটি সূচনা? এবং রাজনৈতিক বিষয় যখন এরকম গভীরভাবে ব্যক্তিগত হয়ে ওঠে, যেই মানুষটি এই আক্রমণ করেছিল তখন তার মানসিক স্বাস্থ্যেরই বা কী অবস্থা ছিল? উনি কি পিটিএসডিতে ভুগছিলেন, যার প্রভাবে কি এই কাজটি করেছেন? এটিও খতিয়ে দেখবো আমরা এবং আলোচনায় থাকবে। আইনি দিক থেকে আমেরিকার গণতন্ত্রের ভিত্তিগুলো নিজস্ব চাপ পরীক্ষার মুখোমুখি হচ্ছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় গ্রহণ করেছেন। এবং তার কারণ হচ্ছে জেমস কোমি এবং টিশা জেমসের কার্যক্রম আদালত ব্যবস্থাকে এখনো আমরা মনে করতে পারি চেক অ্যান্ড ব্যালেন্সের হিসাবে সক্রিয় রেখেছে বলে মনে করা হচ্ছে। এবং গত কয়েক দিন ধরে যেই আরেকটি ব্যাপার, ফ্লোরিডা রিপোর্টস, অনেক রিপোর্ট আসছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেগোশিয়েটর চিফ স্টিভ উইটকফ, তারা খুব কাছাকাছি চলে এসেছেন ইয়েট অ্যানাদার পিস প্ল্যান ফর ইউক্রেন। আগের যেমনটি গত কয়েকবারের পিস প্ল্যানের মতো দেখে শুনে মনে হচ্ছে এটি যেমনটি ইউক্রেন গ্রহণ করেছিল গত কয়েকবারই অফিসিয়ালি, দে ডিডন্ট লাইক ইট। এটি তাদের কাছে মনে হয়েছিল যে একটি ন্যাশনাল সারেন্ডারের মতো। নানদালেস, যদি যে রিপোর্টগুলি বের হচ্ছে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, বিশ্বাস করে নেই, তাহলে দেখতে হবে যে রাশিয়া সম্মত হয়েছে ফাইনালি এই ডিএলটি গ্রহণ করতে, যদি পোস্ট ওয়ার অর্থাৎ যুদ্ধের পরবর্তী অবস্থায় সিকিউরিটি গ্যারান্টিড করা হয়ে থাকে তাদেরকে। আমরা এই ব্যাপারে বিভিন্ন বিষয়ে আলোচনা করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি ঝড় তুঙ্গে উঠেছে পুনরায়, আবারও বলতে হবে। এবার স্বর্ণ দুর্ঘটনার পর, অর্থাৎ নতুন করে স্বর্ণ পাওয়া যাওয়ার পরের দিনই ভূমি দুর্নীতির একটি মামলায় 21 বছরের সাজা হয়েছে তার স্বঘোষিত এই মানবতার জননী উপাধির সম্পূর্ণ বিপরীত চরিত্র বা বিপরীত চিত্র। আমরা এটি বিশ্লেষণ করব, বিভিন্ন প্রশ্ন করব, উত্তর খোঁজার চেষ্টা করব এবং ঢাকা কর্তৃক ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যাবাসন চাওয়ার রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিতর্ক করব। দেখব কোথায় আমরা যেতে পারি, আসলে কি ঘটছে এবং কি হতে পারে। এবং প্রথমে যেটি আলোচনা আমাদের থাকবে সেটি হবে নিউ ইয়র্কের নতুন রাজনৈতিক কাঠামোর দিকে আমরা একটু নজর দেবো। কেন? কারণ নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি পুলিশ কমিশনার জেসিকা টিশকে রেখে দিয়েছেন, যা অনেককে অবাক করেছে, আমাকেও অবাক করেছে। যারা সমালোচক আছেন তারা বলছেন, যাকে একজন জেসিকা টিশের কথা বলছি, যিনি একজন কট্টরবাদী হিসেবে পরিচিত এবং জায়নিস্ট বলে অভিহিত করা হয় থাকে তাকে অনেকে, তাকে বহাল রেখে কি তার নতুন প্রশাসন এবং নীতি তিনি কি আপোষ করছেন না তার নীতির সাথে, নাকি এটি একটি ক্ষমতার বাস্তবতার সঙ্গে একটি কৌশলগত সামঞ্জস্য? এটি আলোচনায় থাকবে। ক্ষমতা, নীতি, আদর্শ, সংঘাত, এই সম্পূর্ণকে নিয়ে আমরা বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করব। আমাদের দুজন আজকে যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস, লেখক, সাংবাদিক, গবেষক, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক মহসিন পাটোয়ারি, নিউ ইয়র্ক থেকে, স্বাগত জানাচ্ছি আপনাকেও। মহসিন পাটোয়ারি, চলুন আপনাকে দিয়ে আজকে শুরু করি। মামদানি তার ট্রানজিশন টিমে বাংলাদেশি আমেরিকানকে রেখেছেন, আমরা যতদূর জানি 9 জন আছে তার ট্রানজিশন টিমে। আমি আপনার মতামত শুনতে চাবো, আপনার প্রেক্ষাপটটি, আপনি এইটি কেমনভাবে দেখছেন? এই বাংলাদেশি ব্যাপক সমর্থন তিনি পেয়েছেন বাংলাদেশের কাছ থেকে এবং তার ট্রানজিশন টিমে আমরা এখন দেখছি যে বাংলাদেশিদের উনি রেখেছেন। হাউ ডু ইউ সি দিস? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি হাসান ফেরদৌস ভাইকে ওয়েলকাম টু সি হিম, অলওয়েজ ইজ গুড টু সি হিম। আমি এটা এইভাবে দেখি, এটা তো আপনার যখন কোনো নির্বাচন হয়, আপনারা তো জানেন যে মিডিয়া অনুযায়ী 1,04,000 ভলান্টিয়ার ওনার জন্য কাজ করেছে, ভোট দিয়েছে এবং 9 out of 10 Muslim voters voted for him, right? And also I should mention that 3 out of 10 Jewish voters also voted for him. এই যে যারা এই ভোট দিয়েছেন তাদের প্রতি তার একটা অব্লিগেশন আছে। এই যে ট্রানজিশন টিমের লোকগুলো নেওয়া দুইটা, একটা হলো তার যে এই ধরনের লোক নেওয়া, এনাদের কাজ কি? ওনারা কাজ হলে পরবর্তীতে তাদের যে হাজার হাজার সিটি হলে যেসব লোক নিযুক্ত হবে তাদের সেই ব্যাপারে একটা গাইডেন্স দেওয়া, যাতে করে তার যে ইলেকশন প্রমিস
সেই প্রমিসটা পূরণ করার জন্য যারা যেসব ধরনের লোক উপযুক্ত তাদেরকে নিয়ে আসে। এবং বাংলাদেশি কমিউনিটি আমার মতে অন্ততপক্ষে 95 মোর দেন 95% অর মোর দেন 99% বাংলাদেশি আমার মনে হয় তাকে ভোট দিয়েছে। সুতরাং 9 জন যে প্রতিনিধিত্ব করেছে আউট অফ 400 ইজ নট দ্যাট মাচ, রাইট, বাট স্টিল ইট ইজ গুড। এর আগে কিন্তু এরকম কিছু হয়নি, যদিও ব্রেড ল্যান্ডারের ট্রানজিশন টিমে হয়তো ম্যাপ আছে, মেজবউদ্দিন আছে, বাট এনিওয়ে। সুতরাং টিমের মেম্বাররা আমি যাদেরকে দেখেছি ওনারা প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর অর্গানাইজ করেছে, প্রচুর লোকজন নিয়ে আসছে, রাইট, এবং তাদেরকে সঠিকভাবে ওখানে প্লেস করা হয়েছে। উনি তো ওনার বক্তৃতাও বলছেন বাংলাদেশের আন্টিয়া নকডাউন করছে, আপনার সেই বাংলাদেশের আন্টিকেও আপনি দেখেছেন ওখানে। তো আমার মনে হয় এটা তাদের সত্যিকার ভাবে তারা যে পরিশ্রম করেছে তার একটা রিকগনিশন, এবং আমি মনে করি ওনারা সঠিকভাবে কাজ করবেন। এটাতে একদিনে তো সব যায় না। মামদানি দিস ইজ ফার্স্ট টার্ম, অনেকগুলো প্রমিস উনি করেছেন, রাইট। প্রমিস করা আর বাস্তবায়ন করা এক কথা না, এটা রিয়ালিটি দেখতে হবে, প্র্যাকটিক্যালিটি দেখতে হবে। এবং এই টিমটা এই টিমটার দায়িত্ব হবে সেরকম উপযুক্ত লোককে রিক্রুট করতে, তাকে হেল্প করা। না হলে ওয়ান টার্ম মেয়র হয়ে তো লাভ নাই। আর যেই ফ্লোটা আছে সেই ফ্লোটা যার উপরে ভিত্তি করে উনি এতগুলো ভোট পেয়েছেন, রাইট, তার ক্যারিজমা, তার এভরিথিং, তার ফিলোসফি, তার অ্যাফোর্ডেবিলিটি, এগুলা যদি কিছুটা অন্ততপক্ষে, অনেকেই সমালোচক বলেন, আমার বন্ধু বান্ধব আছে নন বাংলাদেশি, তারা বলেন অন্ততপক্ষে 30% 40% যদি এটা বাস্তবায়ন করতে পারে, হি উইল বি এ সাকসেসফুল মেয়র। আর সবকিছু তো ভাই তার উপরে নির্ভর করেন, রাইট। ট্যাক্স এন্ড আদার ইস্যুগুলো তো স্টেটের উপর নির্ভর করে, বিভিন্ন ফেডারেল গভর্নমেন্টের উপর নির্ভর করে। তবে শুরুতেই ট্রানজিশন টিমটা ভালো হয়েছে, যেসব লোকদেরকে নিয়োগ করেছে, ইনা খান থেকে শুরু করে খুব দক্ষ লোকদের সে নিয়োগ করেছে। এটা আপনার পরে আসলে আমরা বলবো টিস সম্পর্কে, এটা ভালো করেছে। এবং ফেডারেল গভর্নমেন্টের সাথে, প্রেসিডেন্টের সাথে তার যে সম্পর্ক, উন্নয়ন, এটা হলো রিয়ালিটির ব্যাপার, রাইট। রাজনীতির মঞ্চে অনেকে অনেক কথা বলে, কিন্তু বাস্তবিক খাতে সেটা এক নয়। এবং এই জিনিসটা আমি করি মেয়র ইলেক্ট মামদানি সুন্দরভাবে এটাকে প্যাচ আপ করেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প, আই থ্যাংক ইউ সো মাচ টু। আর আপনাদের মনে আছে কিনা, এর আগের ইয়েতে আমি বলছিলাম যে যত বর্জ্যে তত যত বর্জ্যে তত কি যেন বসেন। প্রেসিডেন্ট ট্রাম্প সবকিছুতে একটু স্ট্রং থেকে শুরু করে, এটা হলো ওনার নেগোসিয়েশন ট্যাকটিক। শুরু করে পরে আস্তে আস্তে বাস্তবনে চলে আসেন, এবং সেটাই করেছেন আর কি, আমরা যেটা প্রেডিক্ট করেছি। আমি মনে করি বাংলাদেশিদেরকে আই ওয়েলকাম all the 9 Bangladeshis in the transition team, and I hope they will do best of the best so that Bangladeshi community, এই যে তাদের যে ইয়েটা, বাংলাদেশি কমিউনিটি যে ভালো একটা কমিউনিটি এবং দক্ষ একটা কমিউনিটি, পরিশ্রমী একটা কমিউনিটি, এটা তারা প্রমাণ করতে পারবে। এতে করে ভবিষ্যতে বাংলাদেশিদের অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে, মানুষের শ্রদ্ধা এবং ভক্তি এবং কনফিডেন্স বাংলাদেশিদের উপর সৃষ্টি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাব হাসান ফেরদৌস আপনার কাছে। যে প্রশ্নটি করেছিলাম সেটির সাথে যদি আপনি কিছু যুক্ত করতে চান সেটি আপনাকে দেওয়া হবে সময়টি। কিন্তু এই একই বিষয়ের উপর আমরা অনেকের কাছে শুনছি যে অনেকেই সমালোচনা করছেন মামদানিকে, যে উনি পুলিশ কমিশনার জেসিকা টেসকে কেন রেখে দিয়েছেন, যিনি একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত, যিনি অনেকে জায়নিস্ট বলেন তাকে। আবার অনেকে বলছেন যে এটি কি আসলে একটি নতি শিকারের মতো জোহরান মামদানির জন্য, নাকি উনি বাস্তবতা বুঝতে শিখছেন এবং বাস্তবতা আর নির্বাচনী প্রতিশ্রুতি এক জিনিস নয়। আপনার কাছ থেকে আমি এর ব্যাখ্যাটি শুনতে চাবো। ধন্যবাদ হাবিব ভাই। কটর ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, আপনি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি রিপিট করি, এটা হচ্ছে যে মামদানি নিজেই কিন্তু তার বিজয় ভাষণে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা ক্যাম্পেইন করি কবিতার ভাষায়, কিন্তু শাসন করি গদ্যের ভাষায়। এটা মারিও কোমো, অ্যান্ড্রু কোমোর বাবার কথা, উই ক্যাম্পেইন ইন পোয়েট্রি বাট গভর্ন ইন প্রোজ। মামদানি বুদ্ধিমান লোক, অভিজ্ঞতা কম কিন্তু বুদ্ধিমান, তার প্রমাণ তিনি রেখেছেন এই ক্যাম্পেইনের ভেতর দিয়ে। এবং তিনি জানেন তাকে যদি এই শহরে সফল একজন মেয়র হতে হয় তাকে কম্প্রোমাইজ করতেই হবে। পলিটিক্সটা হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ। এই তরুণ 34 বছর বয়স্ক মামদানি ইতিমধ্যেই তা বুঝতে পেরেছেন।
তিনি কেন জেসিকা টিসকে রাখলেন? জেসিকা, আপনি ঠিক বলেছেন, শি ইজ এ বিলিয়নিয়ার্স, এবং তিনি প্রবাবলি উইল ডিফেন্ড দি ইন্টারেস্ট অফ দ্য বিলিয়নিয়ার্স, কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি এও ঠিক যে জেসিকা টিস, যিনি মাত্র কয়েক মাস এই শহরের নতুন বা পরিবর্তিত পুলিশ কমিশনার হয়েছেন, চমৎকার ফল দেখিয়েছে। সবচেয়ে বড় কাজ কি একজন কমিশন মেয়রেরও, বাট একজন পুলিশ কমিশনারের, তা হচ্ছে যে শহরের নাগরিকদের মনের মধ্যে আস্থা সঞ্চার করা। উই ফিল কমফোর্টেবল হ্যাভিং জেসিকা টিস অ্যাজ আওয়ার পুলিশ কমিশনার। ওয়াই? তিনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন বলে আমরা ভাবছি। এই যে পারসেপশনটা, রিয়ালিটি ভিন্ন হতে পারে, কিন্তু পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স অ্যান্ড রিয়েল লাইফ অলসো। পারসেপশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা একটা ব্যাপার। কিন্তু অন্য যে কথা আপনি বললেন যে মামদানি কোনো কোনো কাজ হয়তোবা প্রগ্রেসিভদের মনে প্রশ্ন জন্ম দিয়েছে, তার একটা অবশ্যই জেসিকা, কিন্তু আরো কতগুলো প্রশ্ন আছে, আমি তো একটা উল্লেখ করছি আপনার কাছে। যেমন ধরো যে নির্বাচনের আগে মামদানি বলেছিলেন যে সিভিল পুলিশ রিভিউ বোর্ড আছে, সেই বোর্ডের ক্ষমতা তিনি বাড়াবেন। কিন্তু এখন নির্বাচিত হওয়ার পর দেখা যাচ্ছে যে তিনি সে প্রশ্নে তার কমিটমেন্ট থেকে সরে আসছে। তিনি বলেননি সরাসরিভাবে যে এই ব্যাপারে পুলিশ কমিশনারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, মেয়রের নয়, বা এই বোর্ডের ক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি করা হবে। তাতে এইরকম ধারণা হয়েছে যে এই পুলিশ রিভিউ বোর্ডকে আগের মতোই পুলিশের স্বার্থ রক্ষা করার কাজে ব্যবহার করা হবে, পাবলিকের নয়। সন্দেহ যাচ্ছে, কারণ তিনি স্পষ্টভাবে কমিট করছেন না। এক দু নম্বর, আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু টিএসএ মেম্বার, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকান মেম্বার। তিনি হাকিম জেফরির বিরুদ্ধে একজন টিএসএ সদস্য তাকে চ্যালেঞ্জ করার কথা বলেছে। একজন কাউন্সিল মেম্বার হাকিম জেফরির বিরুদ্ধে তাকে প্রাইমারি চ্যালেঞ্জ করবে এই আগামী নভেম্বরের নির্বাচনে। জেফরি রাজি হন, মামদানি রাজি হননি। তিনি বলছেন যে এখন সময় নয় আমাদের ক্যাপ্টেনকে চ্যালেঞ্জ করার। এবং কারো কারো চোখে এটা একটা বিট্রেয়াল, কারণ তুমি ডিএসএর মেম্বার, তুমি নতুন নেতৃত্বের কথা বলেছো, অথচ নির্বাচিত হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা তুমি পুরনো নেতৃত্বকে ডিফেন্ড করছো, বিকজ ইউ নিড দেম। আমরা তো ভেবেছিলাম তুমি ভিন্ন মডেলিক পলিটিশিয়ান হবে, তুমি তো আগের মতো টিপিক্যাল কম্প্রোমাইজিং পলিটিশিয়ান হবে, এটা আমরা আশা করিনি। সে কারণে এই হতাশা। কিন্তু যে কথাটা পাটোয়ারি ভাই বললেন, ট্রাম্পের সঙ্গে তার মিটিং থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে মামদানির প্রধান লক্ষ্য বিদ্রোহী হওয়া নয়, রেবেল হওয়া নয়, তার প্রধান লক্ষ্য সাকসেসফুল হওয়া। তাকে ডেলিভারি করতে হবে। তিনি কিছু স্পেসিফিক কমিটমেন্ট করেছেন, যার একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। যদি ফেডারেল গভর্নমেন্ট তার বিপক্ষে যায়, ফেডারেল গভর্নমেন্ট বছরে কিন্তু নিউ ইয়র্কে প্রায় অলমোস্ট $10 বিলিয়ন, $9.4 বিলিয়ন আমরা পাই ফেডারেল গ্রান্টস। ট্রাম্প সাহেব সেই ক্ষমতা কিন্তু আছে, এই টাকাটা পুরোপুরি হয়তো নয়, কিন্তু একটা বড় অংশ তিনি নাও দিতে পারে চাইলে। বাট উই নিড দ্য মানি। এই শহরটাকে সচল রাখতে হলে আমাদের দরকার প্রাইমারিলি ইন এডুকেশন অ্যান্ড ইন ট্রান্সপোর্ট, এই টাকাটা আমাদের খুবই প্রয়োজন। ফলে মামদানিকে কম্প্রোমাইজ করতেই হবে সাকসেসফুল হওয়ার জন্য। আমি এখনই আমার জাজমেন্ট পাস করতে চাই না, আমি বলতে চাই না মামদানি ইতিমধ্যে তার কমিটমেন্ট থেকে সরে এসছেন। তবে আমরা যারা বাইরে থেকে তাকে দেখছি, তাকে আমরা সজাগ রাখবো, তাকে আমরা মনে করে দিব এই তোমার কমিটমেন্ট ছিল, প্লিজ তুমি সরে এসো না। আমি এখনো হোপফুল। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে চিওসি মানে হাকিম জাফরিকে, কিন্তু চিওসি কিন্তু ডিএসএ তে রেকর্ডটা খুব স্বল্প সময়ের, 7-8 মাসের মতো সময় হবে। একটি ব্যাখ্যা দিয়েছেন জোরান মামদানি যে দিস ইজ নট এনাফ টাইম to be part of DSA and get the endorsement. এটি আমিও শুনেছি। আমিও একটু অবাক হয়েছিলাম যে এরকম অনেকে বলছেন যে হাকিম জাফরি এখন যে অবস্থানে আছেন সেইখানে যদি সে না থাকেন তাহলে ডেমোক্রেটিক পার্টি আরো দুর্বল হয়ে যাবে। এমনিতেই দুর্বল, তাদের জনপ্রিয়তা তলানির দিকে, যে কারণে জয়ী হয়েছে বিভিন্ন স্টেটে এই নভেম্বর ইলেকশন আমরা যেটি দেখলাম। তার অন্যতম একটি কারণ হচ্ছে প্রার্থীগুলো কে ছিল, কি বিষয় নিয়ে তারা নির্বাচনে লড়েছেন।
হ্যাঁ, অ্যাফোর্ডেবিলিটি, মানুষের ইনফ্লেশন। সো তারা ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টি হিসাবে নয়, মানুষ যে জাতাকলে পড়েছেন এখন অর্থনৈতিকভাবে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা মনে করছেন এই পালাবদল প্রয়োজন। কাজে আমরা দেখবো সামনে কি হয়। আপনার মতো আমিও অপেক্ষা করছি যে উই উইল সি। অন্য একটা কারণ ছিল যে এই ভোটটা ছিল মূলত ট্রাম্পের বিরুদ্ধে। আমরা এই প্রোগ্রামে অনেকবার বলেছি ট্রাম্পের এই মুহূর্তে জনপ্রিয়তা মাত্র 37-38%, মানে 62-63% আমেরিকানরা তাকে অ্যাপ্রুভ করে না। ফলে যে ভোটটা দিয়েছি আমরা, মনে প্রাণে আমি তাকে সাপোর্ট নাও করি, ভোটটা দিচ্ছি আমি ট্রাম্পের বিরুদ্ধে। ভোট ফর ডিএসএ ওয়াজ এ ভোট এগেইনস্ট ট্রাম্প। হ্যাঁ, আমি আমাদের ব্যাকওয়ার্ড টিমকে বলবো যে ট্রাম্পের পোলের একটি আমাদের কাছে আছে। এখন উনি নেগেটিভ 19% আছেন, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। আমরা পরবর্তীতে আর একটু ভালো করে দেখতে পারবো। 19%। 10 সেকেন্ড একটু বলবো? জি, আমাদের চমৎকার কথাটা বলেছেন যে আমি আই লাইক ইট দ্যাট পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ অ্যান্ড অলসো স্ট্র্যাটেজিক। একটা কথা বলে যে your success doesn't depend on how smart you are. It mostly depends on how you can adjust with the changed environment. It's a Darwinism সাথে তার রিলেশন আছে। জি, সুতরাং মামদানি স্ট্র্যাটেজিক এবং এনভায়রনমেন্ট চলতে হবে। সে যে জার্নালিস্ট বলেন, এই যে জুইশ ওরাও কি তার ভোটার না, নিউ ইয়র্কের সিটিজেন, তো সবাই জিনিস এসে সবাই 8 মিলিয়ন পিপুলের হি দি মেয়র। আর জেসিকা টিশের কথা যেটা বললেন, ইয়েস, হার প্যারেন্টস অ্যাবাউট ভ্যালু $10.1 বিলিয়ন, টিশ ফ্যামিলি লোন করে। কিন্তু তার এক্সপেরিয়েন্সটা আপনাকে দেখতে হবে। সে আপনার স্যানিটেশন কমিশনার ছিল এর আগে, সে আপনার ইনফরমেশন টেকনোলজি এবং টেলিকমিউনিকেশনের কমিশনার ছিল, সে ডেপুটি কমিশনার অফ ইনফরমেশন টেকনোলজি ছিল। সে তার ডিগ্রিটা দেখেন, আমি একাডেমিশিয়ান হিসেবে আমি একটু উইক ডিগ্রির প্রতি সবসময়। BA from Harvard, right? And also JD and MBA from Harvard. এবং 2014 থেকে যে শুরু করে আপনার নিউ ইয়র্ক সিটি পুলিশ সাথে কাজ করে, অ্যান্টি টেরোরিজম ইউনিটে কাজ করে। সুতরাং ডেফিনেটলি শি ইজ কোয়ালিফাইড, শি ইজ এক্সপেরিয়েন্স। এবং মামদানি দেখতে হবে যে সে তার যেই মিশনের সাথে এটা ফিট করে কিনা। সুতরাং তাকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। ওকে, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমি আপনার কাছে যাচ্ছিলাম অন্য আরেকটি প্রশ্ন নিয়ে। এই ওয়াশিংটন ডিসিতে যেটি ঘটে গেল, ন্যাশনাল গার্ডের উপর লক্ষ্য করে গুলি ছড়ালো, দুজন আহত হয়েছিল, একজন হয়তো আমাদের সাথে নেই। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনায় একটি বড় নাড়া পড়েছে সারা দেশব্যাপী। ট্রাম্প প্রশাসন তো অবশ্যই, এবং এই ইমিগ্রেশনের উপর একটি খড়গ নামতে যাচ্ছে, যার কারণে আপনি এটি কিভাবে দেখেন? আপনার প্রতিক্রিয়া এবং আপনার দেখার দৃষ্টিতে যদি আমাদের কাছে একটু তুলে ধরেন। আমি এটা ফার্স্ট আমি বলতে চাই যে দুইজন যে ন্যাশনাল গার্ড কে গুলি করা হয়েছে, একজন মারা গেছে। আমরা অত্যন্ত দুঃখিত যে এই ঘটনা ঘটার জন্য এটা হওয়া উচিত ছিল না, এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা আমরা সবাই জানাই এবং জানানো উচিত। কারণ তারা ন্যাশনাল সার্ভিসের জন্য আসছে, এসে তারা জীবন দিছে। একজন 20 বছর বয়সে, একটা মেয়ে, রাইট, আরেকজন 24 বছর বয়স। যে লোকটা করেছে সে আপনার মানসিক কিনা, এবং এটা যে একটা বিগ একটা ইম্প্যাক্ট ইমিগ্রেন্টদের উপরে, রাইট। যে লোকটা করেছে সে আমেরিকান কোলাবোরেটর ছিল তাদের 20 বছরের যুদ্ধের সময়। আমেরিকান সিআইএ এর সাথে, আমেরিকার সৈন্যদের সাথে সে একত্রে কাজ করেছে, এবং সে জিপিএস এর কোঅর্ডিনেটর ছিল ওখানে। সুতরাং তার কন্ট্রিবিউশন আছে আমেরিকানদের পক্ষে। কিন্তু কেন সে এই অল্প বয়সে 29 ইয়ার্স ওল্ড নাকি এরকম, এবং 4-5টা ছেলের সেটা করেছেন, এই জিনিসটাকে কিন্তু সত্যিকার ভাবে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। এর পিছনে কোনো কাজ আছে কিনা, কোনো কনস্পিরেসি আছে কিনা, তার মেন্টাল অবস্থাটা কি আছে, এই জিনিসটা দেখা দরকার। কার এর থেকে হয়েছে কি, সমস্ত ইমিগ্রেশন কমিউনিটি আপনার প্রসপন্ড করা হয়েছে পার্মানেন্টলি আফগান থেকে আনা, রাইট। হাজার tens of thousands of Afghans are living in this country, right? তাদেরকে আবার রিইনভেস্টিগেট করবে, রিইভ্যালুয়েশন করা হবে, রাইট। এতে করে আমাদের একটা আছে
আরো কতগুলো দেশে তো আছেই, মুসলিম দেশ এবং আদার আছে। এটা আমি মনে করি এই জিনিসটা ইনভেস্টিগেট করা উচিত। যদিও এটা দুঃখজনক ঘটনা, আমরা এটা নিন্দা করি, কিন্তু এট দি সেম টাইম এটা প্রপার আই থিঙ্ক জুডিশিয়াল ইনভেস্টিগেশন হয়। কারণটা কি, সে কারণটা বাইর করা দরকার, নতুবা ইমিগ্রেন্ট কমিউনিটি আনফেভারেবলি ইট উইল বি ট্রিটেড। এটা একটা উসিলা উঠে দেওয়া হয়েছে আর কি গভর্নমেন্টের হাতে, এইটা করে যাতে করে গভর্নমেন্ট আরো টাইট হইতে পারে ইমিগ্রেশনের প্রতি, বিশেষ করে গ্রিন কার্ড হোল্ডারদের উপরও প্লাস গ্রিন কার্ড হোল্ডারদের উপরও আবার রিভিউ করা হবে। ইটস নট দ্যাট ফরেনার্স কামিং সাউদার্ন বর্ডার হিয়ার এন্ড দেয়ার, ইজ দোজ হু আর অলরেডি হিয়ার, তাদের উপরে করা হবে। এতে করে মেবি মিলিয়ন্স উইল বি ইম্প্যাক্টেড coming from outside the country, including Bangladesh and other countries. আমি মনে করি এটা দেখি যে দুইটা জিনিস এক হলো, আমরা নিন্দা করি, দুই রকম হলো এটা ইনভেস্টিগেট করা উচিত। ইট ইজ এ ক্রাইম, কেন এই জিনিসটা হলো এটা ভালোভাবে দেখা দরকার, যাতে করে অন্ততপক্ষে গভর্নমেন্ট যেই জিনিসটা নিচ্ছে এটা আমার মনে হয় এটা অবশ্যই অ্যাক্সেস নিচ্ছে আর কি, অ্যাক্সেস একটা অ্যাকশন নিচ্ছে বলে আমার মনে হচ্ছে। জি ধন্যবাদ। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে আপনি যদি এখানে কিছু যুক্ত করতে চান যে কেন এমনটি হলো, এটি একটি বড় প্রশ্ন। যেই লোকটি সিআইয়ের সাথে কাজ করলেন এতদিন, কেন হঠাৎ করে তিনি এরকম উল্টো দিকে ঘুরে গেলেন? তার কি মানসিক সমস্যা ছিল কিনা বলতে গেলে, তা আমরা জানি যুদ্ধ ফেরত অনেকে আছেন যাদের পিটিএসডি রোগ থাকে, যেটি দেখা হয়। এর চেয়েও বড় একটি প্রশ্ন সবার সামনে আমার কাছে যেটি মনে হয়েছে, যে এটি আসলে যেটির সাথে জড়িত সেটি হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ, গান কন্ট্রোল। এদেশে এত সহজ হয়ে গেছে গান কেনা যে যে কেউ করতে পারে, যে কেউ সে ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজন নাই অনেক স্টেটে। এটি আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি আসলে প্রিভেন্টেবল ছিল কিনা, হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, একই সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমরা ইমিগ্রেশনের কথাটা শুনলাম, উনি নিয়ে এসেছিলেন যে গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তাদের রিভিউতে রাখা হবে, গত 5 বছর যাদের দেওয়া আছে তাদেরকে রিভিউ করা হবে, যত আফগান রেফিউজি আছে তাদেরকে রিভিউতে নিয়ে আসা হবে। এখন এটি ছাপিয়েও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প প্রশাসন এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা ইউরোপিয়ান দেশগুলিকে বলছেন যাতে তারা তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে ইমিগ্রেশন কমিয়ে দেন বা বন্ধ করে দেন। আপনি যদি আমাদেরকে এই অস্ত্র নিয়ন্ত্রণ, পিটিএসডি থেকে শুরু করে কেন এমনটি হলো, এখান থেকে শুরু করে এই যে ইউরোপ পর্যন্ত আমরা চলে গেলাম ইমিগ্রেশন নিয়ে, এটি একটু বোঝার জন্য আমরা যদি একটু সুন্দর মতো আলোচনা করি, একটু শুনবো আপনার কাছে। আমি ভাই তার আগে আমি একটা কথা বলি, আমি একটা জায়গায় একটু ডিসএগ্রি করছি আমাদের পাটোয়ারি ভাই সরি উনি উসিলা বলেছেন, অ্যাজ ইফ এটাকে ট্রাম্প প্রশাসন ব্যবহার করার জন্য অপেক্ষায় ছিল। নয়, কিন্তু ট্রাম্প প্রশাসন ব্যবহার করছে এটা, কিন্তু ব্যবহারের অপেক্ষা তারা ছিল না। মানে তারা চায়নি ঘটনা ঘটুক, আমি এটা বলবো। এবং আমাদের সবারই শক্তভাবে স্ট্রংগেস্ট পসিবল ল্যাঙ্গুয়েজে যে কোনো সন্ত্রাসী আক্রমণকে, অ্যাক্টিভিটিকে কন্ডেম করতে হবে। এটা জোর দিয়ে বলি কারণে যে আপনারা যারা শুনছেন আপনাদের ছেলে মেয়েদের সাথে, প্রতিবেশীর সাথে এই কথাটা ভালোভাবে বুঝিয়ে বলুন যে সময়টা খুব খারাপ আমাদের জন্য। আমরা যারা এদেশে নবাগত, আমরা যারা এদেশে অভিবাসী, তাদের জন্য খুবই দুঃসময়। কারণ এই সরকার, এই দেশের সংস্কৃতি আমাদেরকে খুব একটা ওয়েলকাম করছে না। ছোট্ট কয়েকটা এক্সাম্পল আপনার দিই আমি। এই প্রশাসনের চোখে কারা ওয়েলকাম? গত সপ্তাহে আমরা বলেছি নতুন যে রিফিউজি পলিসি অ্যাডপ্ট করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, সেখানে 125,000 থেকে নেমে 7,500-তে আনা হচ্ছে বছরের কোটা, 6 লক্ষ থেকে 7,500। এবং কারা প্রেফারেন্স পাবে? শ্বেতকায়রা, মূলত পশ্চিম ইউরোপ থেকে এবং দক্ষিণ আফ্রিকার আফ্রিকানরা, যারা ট্রাম্প প্রশাসনের চোখে দক্ষিণ আফ্রিকায় জেনোসাইডের সম্মুখীন হচ্ছে। ভাবুন আপনারা। এখন আমরা ডিজেগ্রি করতে পারি, আমরা তর্ক করতে পারি, এর বাস্তবতা হচ্ছে এই যে এই প্রশাসন চাচ্ছে না বর্ধিত সংখ্যায় তৃতীয় বিশ্ব থেকে আমাদের মতো কালো বাদামি মানুষরা এদেশে আসুক। একটু আগে হাবিব ভাই স্পষ্ট বুঝিয়ে বললেন যে ব্যবস্থাগুলি নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ভয়াবহ। তারা কি বলেছে? ট্রাম্প সাহেব বলেছেন তারা পজ করছেন, পার্মানেন্টলি পজ করছেন ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে ইমিগ্রেশন আনার। পজ বলছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি পার্মানেন্টলি বলছেন 19টি দেশের গ্রিন কার্ড প্রসেসিং তিনি রিভিউ করবেন।
সকল আফগানদের যারা ইতিমধ্যে রিভিউ প্রসেস হয়ে গেছে তাদেরকে রিভিউ করা হবে, এবং যে ছেলেটি এই হত্যার সঙ্গে জড়িত 5টি সন্তান তার সপরিবার তাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে। ফলে প্রথম কথা হচ্ছে, প্লিজ এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না যাকে ব্যবহার করা যায় আপনার বিরুদ্ধে, আপনার কমিউনিটির বিরুদ্ধে। দেখুন, একজন লোক, একজন আফগান একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ভয়াবহ কাজ করেছে সে, তার সেই একজন লোকের কাজের ফল হিসেবে সকল অভিবাসী, থার্ড ওয়ার্ল্ডের সকল তৃতীয় বিশ্ব অভিবাসী আক্রান্ত হচ্ছে। মনে করা যাক, ইউটাতে যদি একটা সাদা মানুষ স্কুলে যে একটি ছেলেকে হত্যা করতো, যা হরদম ঘটছে, আপনার কি মনে হয় ইউটার সমস্ত সাদা মানুষদের উপরে খড়গ নেমে আসতো? নেমে আসতো না। ফলে একটা বৈষম্য যে আছে দেশে, বর্ণভিত্তিক বৈষম্য, তা আমরা জানি। এটা জেনেই কিন্তু আমাদেরকে এই দেশে বাস করতে হবে। কেমন? এটা একটা কথা। দুটো প্রশ্ন এসছে, সে মানসিকভাবে অসুস্থ কিনা। আমরা জানি কি যে সে কাজ করতো আফগানিস্তানে সিআইয়ের সাথে, এবং সেই সময় সে অনেক হত্যাকাণ্ড দেখেছে। তার এক বন্ধু সূত্রে আমরা শুধু জানতে পেরেছি যে হত্যাকাণ্ডগুলি, তখনকার খুন খারাপিগুলি তাকে মানসিকভাবে পীড়িত করেছে। এর বাইরে কিন্তু আমরা জানি না কিছু। এখনো কিন্তু পুলিশ আমাদেরকে রিপোর্ট দেয়নি, ফলে আমরা আগাম কোনো স্পেকুলেট করবো না আমরা। কিন্তু একথা ঠিক যে বন্দুকটি দিয়ে, যে হ্যান্ডগানটি দিয়ে তিনি খুন করলেন, তা তিনি অবৈধভাবে কিনেছেন। তার কিন্তু একজন নন আমেরিকানের পক্ষে কিন্তু অন্য স্টেটে এসে বা যেখানে হোক একটা হ্যান্ডগান কেনা সহজ নয়। তিনি কিনলেন কি করে? কারণ এদেশে গান লতে অনেক লুপ হোলস আছে। আপনি অনলাইনে কিনতে পারেন, আপনি গান ফেয়ার থেকে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এই লোকটি প্রবাবলি তেমন এক লুপ হোল ব্যবহার করে গানটি সংগ্রহ করেছেন। আপনি ঠিক বলেছেন হাবিব ভাই, আমাদের প্রধান সমস্যা এই গান কালচারটা। আমেরিকায় যত লোক, তার চেয়ে বেশি বন্দুক। 400 মিলিয়ন, আমাদের 350 মিলিয়ন মানুষের হাতে 400 মিলিয়ন বন্দুক রয়েছে, ছোট বড় না আকারের। যত লোক, তার চেয়ে বেশি বন্দুক। এবং এই বন্দুক যখন থাকে, আপনি কি করেন? আলটিমেটলি ব্যবহৃত করেন। ফলে বন্দুক থাকা মানে বন্দুক ব্যবহার করা, আজকে হোক আগামীকাল হোক, পরিকল্পিত ভাবে অপরিকল্পিত ভাবে, যে হয় হোক না কেন। ফলে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে বন্দুকের ব্যবহার, বন্দুকের এই ব্যাপক কনজাম্পশন ঠেকানো যায়, এক। আর 2 নম্বর, যারা বন্দুক পাওয়ার যোগ্য নয়, মানসিকভাবে অসুস্থ, আপনি বললেন পিটিএসডি কথা বললেন, এমন লোক যাতে বন্দুক না পায়, সেজন্য কি প্রয়োজন? একটা কমন সেন্স গান ল। এই চেষ্টা বারবার হয়েছে, এবং বারবার আমেরিকান গান লবির কারণে সেই সমস্ত আইন গৃহীত হতে পারেনি। ধরা যাক ব্যাকগ্রাউন্ড চেক, কম্প্রিহেন্সিভ ব্যাকগ্রাউন্ড চেক, এটা এলিমেন্টারি ব্যাপার। এই লোকটি এই বন্দুক পেতে পারেন কি না, এই চেকটি কেন করা হবে না কেন? এলিমেন্টারি ব্যাপার। অথচ সেই সাধারণ, আমি বললাম এলিমেন্টারি, একদমই এলিমেন্টারি একটা ব্যাপার, তা মানতে রাজি নয় আমাদের রিপাবলিকান পন্থীরা অথবা গান লবির লোকেরা। আমার মনে হয় যে আমাদের চাপটা হওয়া উচিত এখানে, যে আসো আমরা গানের ব্যবহার কমানোর ব্যবস্থা করি। আর্গুমেন্টটা হচ্ছে, রিপাবলিক কি আর্গুমেন্ট দেয়, আমাদের টেড ক্রুজ বলেছেন যে বন্দুক খুন করে না, খুন করে মানুষ। ট্রু, কিন্তু মানুষ বন্দুক ছাড়া তো খুন করতে পারে না। আর্গুমেন্টে দেখা যাচ্ছে রিপাবলিকানরা যে বন্দুক ইটসেলফ দিয়ে খুন হয় না, খুন করে মানুষ, ফলে মানুষকে ঠেকাও। কিন্তু আমি বলবো উল্টো, বন্দুক না থাকলে মানুষ খুন করবে কি দিয়ে? ফলে যদি তাদের বন্দুক না থাকে, doesn't have the tool, ফলে আমাদের উচিত হবে এই সিদ্ধান্তে পৌঁছানো, এই কনসেন্সাসে পৌঁছানো যে মানুষের হাতে বন্দুককে নিয়ন্ত্রণ করতে হবে। ইউরোপে, জাপানে মনে করা যায় পৃথিবীর সবচেয়ে কম গান থেকে ভায়োলেন্স হয়। কারণটা কি? কারণ গান বাজারে নেই, লোকের হাতে বন্দুক নেই, কেনা খুব কঠিন। এটা আমরা কেন করবো না? থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু আপনাকে আরেকটি প্রশ্ন করেছিলাম যে এই যে ইমিগ্রেশন বন্ধের কথা দুজনই আপনারা বললেন, বলছেন যে পজ, বিরতি,
কিন্তু বিরতিতে আবার বলা হচ্ছে যে পার্মানেন্ট বিরতি, স্থায়ী বিরতি। তো কতখানি স্ববিরোধী এটা আপনি বলেছেন কিছুক্ষণ আগে, কিন্তু তার সাথে সাথে ট্রাম্প প্রশাসন আবার ইউরোপিয়ান দেশগুলোকে বলছেন তৃতীয় বিশ্ব দেশ থেকে কিন্তু রেফিউজি আনা যাবে না, বন্ধ করো। এই ব্যাপারটি কিন্তু আপনি টাচ করেননি, আমি আপনাকে। তার মানে আপনি ঠিক বলেছেন। আপনি রুবিও সাহেব যে নির্দেশ পাঠিয়েছেন ইউরোপিয়ান এবং অন্যান্য দেশের মিশনগুলিতে, তা হচ্ছে যে ওই সমস্ত দেশ, ধরো ইংল্যান্ডে মিশন অ্যাম্বাসাডার যে বলবেন ফরেন মিনিস্ট্রিকে, তোমরা থার্ড ওয়ার্ল্ড থেকে ইমিগ্রেন্ট আনা বন্ধ করো, কারণ ইমিগ্রেন্ট আনা মানে এক আমাদের কালচারকে নষ্ট করা, 2 নম্বর ভায়োলেন্সকে প্রমোট করা, এই জাতীয় কথা তারা বলছেন। মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকার চাইছে না এই শ্বেতকায় প্রধান সভ্যতায়। ইন্টারেস্টিং একটা কথা বলেছেন জেডি ভ্যান্স না স্টিফেন মিলার বলছে যে উই কান্ট, আমি কোট করছি ভার্বাটিম, উই কান্ট রিবিল্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন or even USA by letting millions of unvetted illegal immigrants. Unvetted immigrantদের আমরা কাদের তিনি মিন করছেন? মূলত আমাদের মতো বাদামি অথবা কালো মানুষ কথায় তিনি বলছেন। এবং এর মাধ্যমে আমরা কোনো ক্রমে কি পারি না, উনি বলছেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন। হোয়াট ইজ ওয়েস্টার্ন সিভিলাইজেশন? বারবার তারা বলেছেন 3টি কথা। এক, ওয়েস্টার্ন সিভিলাইজেশন মানে হচ্ছে গিয়ে সাদা মানুষদের সভ্যতা, খ্রিস্টান মানুষের সভ্যতা এবং রক্ষণশীল মানুষের সভ্যতা। আবারও বলি 3টা এলিমেন্ট, হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। এই হচ্ছে এদের ভিশন অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যাতে আমরা পড়ি না। পুরো পরিকল্পনাটা হচ্ছে যে পশ্চিমা বিশ্বকে তৃতীয় বিশ্ব থেকে আলাদা করে দেওয়া, কালচারাল ইস্যুতে, অন্য কোনো ইস্যুতে নয়, অন কালচারাল ইস্যু। তোমার গায়ের রং কি, তোমার ধর্ম কি, তোমার ভাবনা চিন্তা কি, এইভাবে তোমাকে ভাগ করে দেওয়া হচ্ছে হোয়াইটদের কাছ থেকে। এটা একটা বৈষম্যমূলক ব্যবস্থা। কিন্তু আনফর্চুনেটলি বর্তমান প্রশাসন এবং কোন কোন পশ্চিমা দেশে মূলত ইমিগ্রেশন ভিত্তিক রিয়াকশন টু ইমিগ্রেশন আমরা দেখতে পাচ্ছি, এই পলিসিগুলির পরিবর্তন হচ্ছে। আমরা কি করতে পারি? আমি জানি না উত্তর কি হবে, সঠিক উত্তর কি হবে। শুধু আমি এই কথা বলবো যে একটু আগে আমরা বললাম মূলধারা রাজনীতিতে অংশগ্রহণ করা, এবং আমাদের প্রেজেন্সটাকে প্রমাণ করা এবং আমরা ইউজফুলনেসটাকে প্রমাণ করা। এই দেশে আমরা কিন্তু গেস্ট, এই দেশে আমরা অতিথি। যত কিছু বলি না কেন, আলটিমেটলি আমরা এই দেশে অতিথি হয়ে এসেছি, এবং আমরা অতিথি হয়ে আমাদের ইউজফুলনেসটা, আমরা যে প্রয়োজনীয় এই দেশটাকে যে আমরাই বিল্ড করছি, এই কথাটা আমরা এদেশের অন্যান্যদেরকে কনভিন্সিংলি প্রমাণ করব। তাহলে বোধ করে আমার মনে হয় এদেশের এই সংস্কৃতিটা নট ইমিডিয়েটলি বা ডাউন দ্য রোড হয়তোবা পরিবর্তিত হবে। আমরা কন্ডেম করতে পারি, কিন্তু বাস্তবতাটাকে মানতে হবে। আমাদের লিভারেজটা, আমাদের করার ক্ষমতা খুব কম নানা কারণে। আমি আবারও বলি, আমরা গেস্ট, লেটস বিহেভ লাইক গেস্ট এন্ড প্রুভ আওয়ার ওয়ার্থ ইন দিস কান্ট্রি। আমি জানি না আর কতজন আপনার সাথে একমত পোষণ করবে। আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমার মনে হয় পাটোয়ারি সাহেবও সহমত পোষণ করবেন যে আমাদের অনেকের ধারণা আপনি যখন এখানে সিটিজেনশিপ পেয়ে যান অথবা আপনার জন্ম হয়েছে এখানে, আপনি মনে করেন যে আপনি শ্বেতকায়, আপনিও খুব পাওয়ারফুল, আপনাকে থামাবে কে? না, ইউ আর নোবডি। আর আই নো আপনাদের অনেকে আছেন আমাকে হয়তো গালমন্দ করবেন এই কথাটা শোনার পর। ইটস এ রিয়ালিটি। যে কথাটি হাসান ফেরদৌস এখন বললেন, পাটোয়ারি সাহেবও আমার সাথে একমত পোষণ করবে বলে আমি মনে করি, যে আমাদেরকে কনস্ট্রাকটিভ থাকতে হবে। কনস্ট্রাকটিভ থাকার একটি উপায় হচ্ছে আপনাকে আপনার কমিউনিটিতে, আপনার স্কুল বোর্ডে, আপনার এরিয়াতে, আপনার ভোটিং পাওয়ারের মাধ্যমে সক্রিয় থাকতে হবে। এই বিষয়টি অনেক বড়, আরেকদিন হয়তো আমরা আলোচনা করবো, কারণ এটি আলোচনার প্রয়োজনীয়তা রাখে। আমি পাটোয়ারি সাহেব আপনার কাছে যাবো, আপনি হয়তো কিছু যোগ করতে চাচ্ছিলেন, আপনি সেটি যোগ করবেন, কিন্তু প্রশ্নটি আমি আপনাকে দিয়ে দিই। জেমস কমির এবং লতিশা জেমসের বিরুদ্ধে যে মামলাটি ছিল সেটি খারিজ হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত খুব শঙ্কিত ছিলাম সবাই যে চেক অ্যান্ড ব্যালেন্স জন্য আমেরিকা বা ইউনাইটেড স্টেটস বিখ্যাত, 3টি ব্রাঞ্চ আছে, 3টি ধারা আছে এবং একে অপরের চেক ব্যালেন্স রাখে, সেটি ট্রাম্প প্রশাসন একরকম ধ্বংসই করে দিয়েছেন। এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং সুপ্রিম কোর্ট দুটি সমস্যার কথা বলছে, কংগ্রেসের কথা বলছি।
কিন্তু এখনো যে বিভিন্ন কোর্ট সিস্টেম যে আছে তারা কিন্তু এখনো চেক অ্যান্ড ব্যালেন্সের রোল পালন করে যাচ্ছে বলে অনেকে মনে করেন। এই রায়টি অনেকটি সেরকমই বলে অনেকের ধারণা, আপনিও তাই মনে করেন কিনা বলুন। জি, থ্যাংক ইউ अगेन। জাস্ট 5 সেকেন্ড। আমি ফেরদৌস ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে উনি বলেছেন যে আমাদের ভূমিকা এখানে, আমি যোগ করি, আমাদেরকে অনেস্টলি আমরা যারা ইমিগ্রেন্ট এখানে আসছি, হার্ড ওয়ার্ক আওয়ার অনেস্টি, আমি সবকিছু বলবো না, উনি অলরেডি বলে ফেলছেন, এবং এডুকেশন, আমি বলবো এডুকেশন, গেইন স্কিল অ্যান্ড বিকাম ইনডিসপেন্সিবল ফর দিস সোসাইটি। যে আমাদের প্রয়োজনীয়তা যেন আমাদের প্রতিবেশীরা বুঝে, আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের সাদা নেইবাররা বা অন্য নেইবাররা যেন বুঝতে পারে যে উই আর গুড পিপল, উই আর হেল্পফুল পিপল ফর দিস কান্ট্রি। আর যে কথাটা প্রশ্নটা যে আসছে সেটা আমি বলবো যে এই যে কমি এবং আদার ব্যাপারটা, একদিকে এই কোর্ট এটাকে নাকচ করে দিয়েছেন এবং লেটিশিয়া জেমস কোর্টের ব্যাপারটা। অন্যদিকে দেখেন জর্জিয়ার যে কেসটা, ওটা তো পুরান পরিষ্কার ছিল আর কি, যে ওটা করেছে। আমার কাছে মনে হয় যে এটা কি ঠিক হবে কিনা জানি না। কোর্ট মনে হয় আপনি যেটা বলছেন, এই যে কাইন্ড অফ ব্যালেন্স, সব জায়গায় প্রেসিডেন্ট হারছে না, সব জায়গায় প্রেসিডেন্ট জিতছে না, এই ধরনের একটা। কিন্তু কোর্টকে এরকম হওয়া ঠিক না আসলে। কোর্ট ইজ কোর্ট, জাস্টিস ইজ জাস্টিস, হোয়াট এভার ইজ রাইট কোর্ট শুড সে দ্যাট বলে আমি মনে করি। ওকে, এটি এটি একটি ভালো কথা বলেছেন। আমার মনে হয় এটি আমরা রিভিজিট করব। জর্জিয়া কেসের ব্যাপারে আপনি প্রশ্ন তুলেছেন, হাসান ফেরদৌস, আপনি যদি সেখানে সম্পর্ক হিসেবে কিছু বলতে চান আপনি বলতে পারবেন এই ব্যাপারটিতে। কারণ জর্জিয়া কেস খালাস করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তিনি যে 10,000 না 11,000 ভোট চেয়েছিলেন, সেখানে যেটি ব্যাপারে ফ্যানি উইলিস তখনকার সাবেক যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন তিনি মামলা করেছিলেন সেটি, এবং ট্রাম্প প্রশাসন এটি খুব বড় করে দেখছেন। সেই ব্যাপারে ছোট করে আপনি কিছু বলবেন, কিন্তু আমি এই ওখান থেকে একটু আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যেতে চাই অন্য সময়। একটু কথা বলি এটা নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে। ডক্টর ভাইয়ের সাথে আমি আবারও একটু মানে ভিন্ন মত পোষণ করছি। তা হচ্ছে যে এদেশে আমরা বলি কি, এদেশে 3টা কৈকোয়াল ব্রাঞ্চ আছে, নির্বাহী বিভাগ মানে প্রেসিডেন্সি, কংগ্রেস, জুডিশিয়ারি। কিন্তু আনফর্চুনেটলি এই বর্তমান প্রশাসনের সময় দেখতে পাচ্ছি আমরা যে প্রেসিডেন্সি অনেক পাওয়ারফুল হয়ে উঠেছে, এবং এই ব্যাপারে এদেশের কনজারভেটিভ জুডিস্ট অনেক আগে থেকেই দাবি করে আসছে যে একটা এক্সপ্যান্সিভ ইউনিটারি এক্সিকিউটিভ ব্যবস্থা তারা চায়, এবং সুপ্রিম কোর্টেরও অনেক কনজারভেটিভ জাস্টিস এই মতের সঙ্গে একমত। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে এই কনজারভেটিভ সুপ্রিম কোর্ট থাকা সত্ত্বেও কিন্তু আমেরিকার লিগাল সিস্টেমে, জুডিশিয়াল সিস্টেমে কোর্ট একটা বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করতে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। মিড 25 পর্যন্ত ট্রাম্প সাহেবের ক্ষমতায় আসার পরে 187 রুলিংস টেম্পোরারিলি সরকারি নির্দেশকে পজ করেছে বা খারিজ করে দিয়েছে। 187 রুলিংস, ট্রাম্প প্রশাসন বলেছে এইটা, কোর্ট বলেছে অন্যটা। 60% of all court rulings have gone against the administration. ভাবুন আপনি, বর্তমান সরকারের 60% সিদ্ধান্তের 60% গেছে সরকারের বিরুদ্ধে, 31% গেছে তার পক্ষে। কেমন? জানুয়ারি 2025 সাল থেকে এই পর্যন্ত ওভার 200 লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে, যার আগে বললাম 60% গেছে সরকারের বা প্রশাসনের বিরুদ্ধে। তার মানে থেকে দাঁড়ালো এই যে ট্রাম্প প্রশাসনের সকল চেষ্টা সত্ত্বেও এদেশে এই ক্রমান্বয়ে একটি কনজারভেটিভ মুভমেন্ট দানা বাঁধার পরেও দেখতে পাচ্ছি আমরা আমাদের লিগাল সিস্টেম আইনের পক্ষে আছে, জাস্টিসের পক্ষে আছে। আমি কমপ্লিটলি বিশ্বাস করি যে আমেরিকা সবচেয়ে বড় শক্তি তার আইনের শক্তি তার। জি, হ্যাঁ, জর্জিয়া কেসে খুব ছোট্ট করে যদি আপনি বলেন, তারপর তার সাথে একটি প্রশ্ন আমি আপনাকে জুড়ে দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে ইউক্রেনের ব্যাপারে, কারণ আমি জর্জিয়ার ব্যাপারটা খুব স্পষ্ট। জর্জিয়াতে বলা হচ্ছে যে আপনারা জানেন ফ্যানি উইলিসের ব্যাপারে মামলা হয়েছিল, ফ্যানি উইলিসকে ড্রপ করা হয়েছে কারণ তার ব্যক্তিগত কিছু অসদাচরণের কারণে, সে কথা যাচ্ছি না আমরা। কিন্তু তার আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে
সিটিং প্রেসিডেন্টের সকল কাজ বিচারের বিরুদ্ধে ইমিউন, তিনি কমপ্লিট ইমিউনিটি তিনি পান ওয়াইল হি সিটিং প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প সাহেব এই মুহূর্তে সিটিং প্রেসিডেন্ট, ফলে তার বিরুদ্ধে কোনো প্রসিডিং চলবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। জর্জিয়ার নতুন যিনি অ্যাটর্নি, তিনি বলছেন যে এখন তো কোনো মামলা হবে না, ট্রাম্প সাহেব চলে যাওয়ার পর যদি মামলা শুরু হয়, এই মামলা করতে লাগবে আরো 10, 15, 20 বছর চলবে। দ্যাটস নট আমাদের জন্য লাভ, জর্জিয়ার জন্য সেটা মোটেই লাভজনক না। এই মামলা অন্যত্র হোক, অন্য জায়গায়, অন্য ফেডারেল কোর্টে হোক, বাট নট জর্জিয়ার স্টেট কোর্টে। জি, ঠিক আছে। আমরা একটু ইউক্রেনের ব্যাপারে কথা বলছিলাম। ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে নতুন করে এই কদিন পরপরই আমরা শুনছি আবার নতুন করে পুনরায় এটা এখন চলে এসেছে, এবং এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দাবি যে এটি বেশ অগ্রগতি হয়েছে এখানে। হ্যাঁ, এবং আমরা যতটুকু শুনতে পেরেছি যে পুতিনও হয়তো বা সহমত পোষণ করছেন বলে শোনা যাচ্ছে, সমর্থিত নয় কথাটা। কিন্তু কি আছে এই প্ল্যানে এবং কেন এটি এগিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? খুব কুইকলি, ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউস 28 দফা একটি শান্তি প্রস্তাব প্লেস করেছিল। আমরা এখন জানি যে আসলে এই প্রস্তাবটি ট্রাম্প হোয়াইট হাউস মূলত পেয়েছেন পুতিন সাহেবের কাছ থেকে, রাশিয়া মস্কো থেকে। তার মানে এই প্রস্তাবটা ট্রাম্প সাহেবের নয়, উনি ক্লেম করছেন বটে, কিন্তু আসলে ড্রাফট করে দেওয়া হয়েছে মস্কো থেকে। সেই প্রস্তাবগুলি ইউরোপিয়ানরা রুবিও এবং ইউক্রেনের মধ্যস্থতায় রিভাইজ করেছেন এবং 28 পয়েন্ট থেকে কমিয়ে 19 পয়েন্টে নেমে এসছেন। ট্রাম্প সাহেবের একটা, আমি তাকে একটা প্রেস করছি এক জায়গায়, এটা হচ্ছে যে তিনি জেনুইনলি চাইছেন এই যুদ্ধ থামুক। এই যুদ্ধ মানেই হচ্ছে মানুষের মৃত্যু, দুপক্ষেই মানুষ মরছে। রাশিয়া অলরেডি অলমোস্ট মিলিয়ন লোককে, মিলিয়ন সোলজার্স হারিয়েছে। ইউক্রেন প্রবলি একই সময় কম বেশি তারা হারিয়েছে। ফলে ট্রাম্প সাহেব চাইছে রক্তক্ষরণ বন্ধ হোক, যেভাবেই হোক। কিন্তু যে পথ তিনি অনুসরণ করছেন, সেই পথটা হচ্ছে অনেকটা 1938 হয়তো মনে থাকতে পারে চেম্বারলিন যে পথ নিয়েছিলেন হিটলারকে খুশি করা। 1938 হিটলার দাবি করেছিল চেকোস্লোভাকিয়ার একটা অঞ্চল সুদেতেরল্যান্ডকে আমাকে দিতে হবে, কারণ ওখানে আমাদের লোক বাস করে, জার্মানরা বাস করে, এটা আমার চাইটা। তো হিটলারকে ঠেকানোর জন্য নেভিল চেম্বারলিন, তিনি ইংল্যান্ডের যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার, উড়ে যে চুক্তি করলেন হিটলারের সঙ্গে, ঠিক আছে বাবা তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, যুদ্ধ করতে যেও না। কিন্তু সেই যুদ্ধ কিন্তু হলোই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু কয়েক মাস পরই বেড়ে গেল, পোল্যান্ড থেকে শুরু হলো। ফলে ট্রাম্প সাহেব যা চাচ্ছেন যে কোনো মূল্যে শান্তি, অনেকে বলছে তা হচ্ছে অনেকটা নেভিল চেম্বারলিনের সেই সুইসাইডাল পিস প্যাক্ট। কি আছে এদের মধ্যে? চারটাই মধ্যে মেইন চারটা ইস্যু নিয়ে তর্ক চলছে। এক হচ্ছে যে ইউক্রেনকে কোনোভাবেই নেটোর মেম্বার হতে দেওয়া যাবে না, এটা 1 নম্বর। 2 নম্বর, ইউক্রেনের সৈন্য সংখ্যা কমিয়ে 6 লক্ষ করতে হবে, 6 লক্ষ বেশি করা যাবে না। 3 নম্বর, ইউক্রেনে ইউরোপীয় সৈন্য রাখা যাবে না, ইউরোপীয় সৈন্য সেখানে আসতে দেওয়া যাবে না। 4 নম্বর, ইউক্রেনে আগামী 2 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। এই প্রস্তাবগুলি অ্যাপারেন্টলি খুব কঠিন মনে হয়, অগ্রহণযোগ্য মনে হয়, কিন্তু একদমই কিন্তু অবাস্তব নয়। কারণে যে ইউক্রেন এই মুহূর্তে খুব কঠিন সমস্যায় আছে। ইউক্রেন যুদ্ধ প্রায় হারার মুখে। সবচেয়ে বড় যে চুক্তি যা কিনা ইউক্রেন গ্রহণ করতে পারবে না, তা হচ্ছে যে রাশিয়া ডিমান্ড করেছে যে দনবাস এলাকায়, পুরো দনবাস এলাকাটা ছেড়ে দিতে হবে। তার ইতিমধ্যে কিন্তু দনবাসের 80% দখল করে বসে আছে, 20% তার নিয়ন্ত্রণে নেই। এই 20% কোথায় দিতে হবে, এই ডিমান্ড সে করছে। ইউক্রেন বলছে যে আমার শাসনতন্ত্রে বলা আছে যে আমি আমার জায়গা ছেড়ে দিতে পারি না, কিভাবে আমি দেবো? ইটস মাই কনস্টিটিউশন, আমি কোনো কারণ ছেড়ে দেবো? ফাইট করছে এটাকে নিয়ে। আমি ট্রাম্প প্রশাসন বলছে তুমি যদি না ছেড়ে দাও এবং যুদ্ধ চলে, তুমি কিন্তু অটোমেটিক্যালি অংশ হারিয়ে ফেলবে। ইটস ম্যাটার অফ টাইম অনলি। তোমার সে শক্তি নাই, এবং আমি আমেরিকা তোমাকে অস্ত্র দেবো না, পয়সাও দেবো না, তুমি ফাইট করবে কি করে? তোমাকে ইউরোপিয়ানরা ফাইট করাবে? কতদিন করাবে? যে ফ্যাটিকটা নেমে এসছে, ফ্যাটিক মানে ক্লান্তি নেমে এসছে,
ইউক্রেনের ব্যাপারে, সেই ক্লান্তির কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যুদ্ধ করে ইউক্রেন টিকবে না। রাশিয়া অনেক বড় দেশ, রাশিয়ার অনেক বেশি প্রাচুর্য, অনেক বেশি মানুষ তাদের, ফলে দে ক্যান কন্টিনিউ ফাইটিং এগেনস্ট ইউক্রেন অ্যানাদার 5 years। সে কারণে এই মুহূর্তে দাবিটা উঠেছে, এবং আমি দেখতে পাচ্ছি কোনো কোনো ইউরোপীয় রিভিউয়ার অ্যানালিস্ট বলছেন যে ইউক্রেনের জন্য লাভজনক হবে এই মুহূর্তে এই শান্তি প্রস্তাবটি গ্রহণ করা। কিন্তু শান্তি প্রস্তাবটি গ্রহণ করা মানে হচ্ছে কি রাশিয়াকে অ্যাপিজ করা। তারা প্রশ্ন করছে, ঠিক আছে শান্তি প্রস্তাব মানলাম আমরা আজকে, কিন্তু এই শান্তি প্রস্তাব মানার ফলে কি রাশিয়ার ক্ষুধা মিটবে? রাশিয়া কি আগামীকাল অন্যান্য জায়গায় আক্রমণ করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এটি এখন আমাদের কাছে একটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, সেই অস্ট্রিয়ার অঞ্চল, দুঃখিত আপনি বলছেন চেকোস্লোভাকিয়া অঞ্চল দিয়ে দেওয়ার পরে তো হিটলার থামেনি। সেই একই দাবি ছিল হিটলারের, অস্ট্রিয়াতেও আমার লোকজন আছে, জার্মান ভাষাভাষী বাভেরিয়ানস। কারেক্ট। ইট ডিডন্ট ওয়ার্ক, ইট উইল নট ওয়ার্ক। অন্যদিকে রাশিয়ার সমস্যা হচ্ছে, রাশিয়া কিন্তু শুধু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে না, সমগ্র নেটোর সাথে যুদ্ধ করছে বেসিকলি। সো ক্ষয়ক্ষতির পরিমাণ দুদিকেই বেশি। এটি কবে থামবে আমরা আশা করি যতদূর, কিন্তু যেই প্রস্তাবনাগুলো আছে, যে সেই প্রস্তাবনা ইউক্রেন কতখানি মানবে সেটি এখন দেখার বিষয়। রাশিয়ার এখানে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। দেখব কি হয়, এটি ব্যাপক আলোচনার প্রয়োজন আছে। আমি যাচ্ছি একটু বাংলাদেশ প্রসঙ্গে। পাটোয়ারি সাহেব, আপনার কাছে শেখ হাসিনার সম্প্রতি 832 ভরি বাংলাদেশি হিসাবে, আসলে কিলোর হিসাবে 10 কিলো স্বর্ণ পাওয়া গেছে ব্যাংক লকার থেকে। যিনি নিজেকে বঙ্গমাতা, মানবতার এই সেই অনেক কিছু বলতেন, সবই আমরা জানি এইসব বানোয়াট ব্যাপার স্যাপার। এখন তার ফ্যামিলি মেম্বাররা সম্প্রতি জেল টাইম রিসিভ করেছেন, কারণ একটি ঢাকায় প্লট দুর্নীতির অভিযোগে। এই যে আইরানিক সিচুয়েশন ঘটে গেল, মানে তার ক্ষেত্রে ঘটছে একের পর এক, এটিতে তার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন? এবং যিনি মাদার অফ হিউম্যানিটি, তার ফ্রেন্ড এবং মানুষদের কাছে পরিচিত, হাউ ডু ইউ সি দিস থিংস? আমি এটা এইভাবে দেখি যে আপনি যে কথাটা বললেন, যে মানুষ দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকে, তাহলে মানুষের সেলফিশনেস, ফ্যাসিজম এবং সাইকোফ্যান্ট ডেভেলপ করে। এই ফ্যাসিজম যখন মনে করে যে আমাকে কেউ ক্ষমতায় সরাতে পারবে না, তখন মানুষ ভেরি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেইভাবেই যে সম্পদের যে পঞ্জীভূত হয়েছে, এই সম্পদের এই যে করাপশন অফ দি পলিটিক্যাল সিস্টেম এবং পলিটিশিয়ান, এটা আনএক্সপেক্টেড। আমি বিশেষ করে ব্যক্তিগত আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে হিসেবে এই তার যে অভিযোগগুলো আসছে, এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগছে না আর কি। দিস ইজ নট রিয়েলি এক্সপেক্টেড, রাইট? আর এই যে সোনা যে জমা করা, এই জিনিসগুলো করা, উনি দেশের একজন নেত্রী হয়ে এত সোনার দরকারটা তার কি? তার দরকার এত সম্পদের দরকারটা কি? এতগুলো জমির দরকার থেকে এগুলো তো ক্ষমতার অপব্যবহারের মতো। এটা শি কুড ক্রিয়েট এ সিম্বল দ্যাট এতদিন তাকে ক্ষমতায় রেখেছে, জনগণ নিয়ে আসছে ওনার ইয়েকে, বঙ্গবন্ধুর মেয়ে, উনি এই জিনিসটা করতে পারতেন না, করে উনি ওনাকে ওনার ব্যক্তিগত ফেম এবং এবং তার দলের ফেমটাকেও উনি নষ্ট করেছেন। এবং আওয়ামী লীগের কথা যেটা বলি, সে দল হিসাবে সে আওয়ামী লীগের সবাই যে দুষ্ট প্রকৃতির লোক তা না। বাংলাদেশের তারা তো বাংলাদেশের জনগণের অংশ, তো সেইভাবে আমি বলবো it is more or less a lot of people corrupted there, irrespective of political spectrum, a lot of people. আর people should take some responsibility, কারণ ওই যে আপনার যদি জনগণ আর এই ধরনের কিং যদি বানায়, তাহলে জনগণের রেসপন্সিবিলিটি আছে, তারা যে টলারেট করে এটা আছে। এটা আমি মনে করি এটা আশাবাঞ্জক নয় আর কি। প্রায় $1.1 মিলিয়ন মতো সোনার দাম হয়, রাইট? সোনার দাম, এটা তো অন্য দেশে হইলে হয়তো আমি ভাবতাম, বাংলাদেশের মতো একটা, যেটাকে আমরা ডেমোক্রেসি বলে মনে করি, ইলেক্টেড লোকজন মনে করি, এটা আসার মতো না আর কি। দিস ইজ নট এক্সপেক্টেড এট অল। জি হ্যাঁ, যেহেতু উনি নির্বাচনী তফসিলে এসব ঘোষণা করেননি, ওনার কোনো সম্পত্তি নেই, ওনার কোনো কিছু নেই, দাবি করতেন, এখন বিপরীত চিত্র আমরা দেখছি। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব। ইন্ডিয়া থেকে
শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটলিস্ট, এটি বাস্তবে কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? এবং আরেকটি হচ্ছে, যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কের সুদূরপ্রসারী প্রভাবটি আপনি কেমন ভাবে দেখেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কথা বলি, পাথরের সাথে আমি খুব 100% একমত এই বিষয়ে যে হাসিনার সরকারের যে অপরাধ, সে অপরাধের অংশীদার আমরা। কেন? আমরা টলারেট করেছি, আমরা কমপ্লিসিট। যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তারা তো প্রতিবাদ করেনি, তারা জানে যে অপরাধ হয়েছে, তারা জানে যে চুরি হচ্ছে, তারা জানে যে গণতন্ত্র হত্যা করা হচ্ছে, প্রতিবাদ তো করেনি। প্রতিবাদ না করার ফলে সকল আওয়ামী সমর্থক সরাসরি অথবা অপ্রত্যক্ষ ভাবে সে অপরাধের কম বেশি তারা দায়ী। সেজন্য আমি প্রতিবারের কথার সাথে একমত পোষণ করলাম। এখন আপনার প্রশ্ন সহজ উত্তর হচ্ছে যে না, ভারত সরকার হাসিনাকে ফেরত পাঠাতে পারে না। কেন? কারণ আমরা দেখেছি রায় হয়ে গেছে। রায়টা কি? ফাঁসি। ভারত সরকার তার একজন বন্ধুকে, বিশ্বস্ত বন্ধুকে, এ কথা জেনে যে এই লোকটিকে দেশে ফেরত পাঠানো মানে তাকে ফাঁসি দেওয়া, দে উইল নট ডু ইট। রাজনৈতিকভাবে তার জন্য এটা একটা বাস্তবসম্মত পদক্ষেপ না। যদিও আমাদের দুই দেশের মধ্যে কিন্তু প্রত্যর্পণ চুক্তি আছে, তাদের শর্ত অবশ্য আছে যে যদি বিচারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে সেক্ষেত্রে সরকার প্রত্যর্পণ করতে বাধ্য নয়। ইন্ডিয়া বলতেই পারে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড, প্লাস এটা আবার একটা ফাঁসি রায় হয়েছে। যদিও ইন্ডিয়াতে ফাঁসি কার্যকর হয় বটে, কিন্তু ইন্ডিয়া এনকারেজ করে না। আমরা যেটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা কন্ডেম করে যে ফাঁসির রায় বলে, ইন্ডিয়াতে কিন্তু ফাঁসি হয়, কিন্তু ইন্ডিয়ার ওভারঅল খুব কম সংখ্যক ফাঁসি, এবং সুপ্রিম কোর্ট ইন্ডিয়াতে এটাকে আর খুব একটা এনকারেজ করে না। ফলে ভারত এই দুই গ্রাউন্ডে, যেটা একটা পলিটিক্যালি মোটিভেটেড এবং এটা ফাঁসি রায়, আমরা এটাকে অ্যালাউ করবো না। বাট মোর ইম্পর্টেন্টলি, হাসিনা ভারতের একজন অকৃত্রিম বন্ধু। ভারত রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, দেশের মানুষের চোখে, আপনি যদি ইন্ডিয়ান মিডিয়া দেখেন, টেলিভিশন দেখেন, সোশ্যাল মিডিয়া পড়েন, মানে ওরা কেঁদে ভাসিয়ে দিচ্ছে হাসিনার জন্য, এবং প্রবলি জেনুইনলি তারা কাজ। জি, কেমন বলে ফেরত পাঠাতে পারবে না। তারা কি করতে পারে? আপনি যেটা বললেন যে যতদিন পর্যন্ত না এই ইস্যুটা সলভ হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে, আমাদের দুই দেশের সম্পর্ক কিন্তু নর্মাল হবে না। আমরা পরপরই বারবার ইন্ডিয়াকে বলবো পাঠাও, ইন্ডিয়া ফেরত পাঠাবে না, ফলে ব্যাপারটা নর্মাল হবে না। কিন্তু ইন্ডিয়া কি করতে পারে? ইন্ডিয়া অনায়াসে কিন্তু সেকেন্ড লেভেলের যে সমস্ত আওয়ামী লীগের দোষী সাব্যস্ত হয়েছে, যারা জেলে যাবে বা জেলে যাচ্ছে, তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারে। এটি হবে এ জেস্টার অফ গুডউইল ফ্রম ইন্ডিয়ার সাইড, যে আমরা চাই সরকারি ভাবে আমাদের সম্পর্কটা ভালো হোক, সব হোক, নর্মাল হোক। এবং প্রমাণ হিসেবে দেখো, তোমাদের এই সেকেন্ড টিয়ারের নেতাদেরকে আমরা ফেরত পাঠাচ্ছি। সো আপনি বলছেন যে সেন্ড দ্য সেকেন্ড টিয়ার ফ্রম দ্য টপ ক্রিমিনালস ব্যাক টু বাংলাদেশ, অ্যাট লিস্ট অ্যাজ এ গুড উইল জেস্টার, তাহলে হয়তো সম্পর্ক স্বাভাবিকের দিকে যাবে। দেখা যাক সেটি হয় কিনা। ক্রিমিনাল কেউ নেই বলে তো মনে হচ্ছে না, এখনো প্রতিমান হচ্ছে না, যার রিপোর্ট আমরা দেখছি আওয়ামী লীগের সরকারের। আপনারা দুজন থাকতে থাকতে আমি অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম জোহরান মামদানিকে দিয়ে। আমার মনে হয় এখন একটু কিছু কথা বলার সময় এসেছে, যেটা বলা উচিত, কারণ আমরা যেটি দেখছি সেটি অন্য একটি পর্যায়ে চলে যাচ্ছে, স্পেশালি উইথ জোহরান মামদানি, তার পপুলারিটি নিয়ে। ইয়েস, সব প্রোগ্রেসিভ যারা আছেন, দে লাভ জোহরান মামদানি। আমার অনুরোধ থাকবে, লেটস নট টার্ন হিম ইনটু আ সেলিব্রিটি। ওনাকে সেলিব্রিটি আমরা না বানাই, আমরা ওনাকে রক স্টার না বানিয়ে দিই। আমরা চলুন স্টপ টকিং অ্যাবাউট তার হেয়ার স্টাইল, তার কোন স্যুট উনি পরেছেন, হাউ গুড হি লুকস, তার কিভাবে দাড়ি ছেটে রেখেছেন, তার সুন্দরী ওয়াইফ, তার বিখ্যাত মাদার। আই লাইক হার ফিল্মস টু, বাই দ্য ওয়ে, আমি তার মুভি পছন্দ করি। বাট এই সমস্তই কিন্তু অপ্রাসঙ্গিক। উনার সেলিব্রিটি ফ্রেন্ডস, তারা র্যাপ করছেন, উনি অ্যাক্টিং করছেন, উনি গান গাচ্ছেন, এই সমস্ত কিছু ডাজেন্ট ম্যাটার। তাহলে কি ম্যাটার করে? যেটা ম্যাটার করে, অ্যাজ দ্য জব
উনি মেয়র হিসাবে কতখানি কর্ম সক্ষম হবেন, বিকজ দ্যাটস হোয়াট উই ওয়ান্ট হিম টু ডু। যদি আমরা তাকে রক স্টার বানিয়ে দেই, তাহলে একটি ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যে আমরা আপনি আমি আমরা সবাই গণতন্ত্রের জন্য ম্যাচিওর না। উই আর নট ম্যাচিওর এনাফ ইয়েট ফর ডেমোক্রেসি। কারণ আপনি যখন এটা করবেন, আপনি এটি যখন করেন, একজনকে এরকম ভাবে সেলিব্রিটি বানিয়ে দেন, তখন আসলে আপনি জানেন কি করেন। যখন আপনি একজনকে পেডেস্টালে বসিয়ে দেন, আপনি তাকে অনার করছেন না। ইউ আর নট অনারিং হিম, ইউ আর অ্যাকচুয়ালি ডিসঅনারিং ইয়োরসেলফ। ইয়েস, আমরা সবাই চাই, এমন সব প্রজেকশন করি, এমন সব কোয়ালিটি দেখতে চাই অন্যের মধ্যে, অন্য একজনের মাধ্যমে। তার কারণ কেন? ওই কোয়ালিটিটা, you are looking at a man that he has but we don't have it, and I don't want to মানে এটি একটি ব্যাপার, তার মানে আমারও বেটার করার সুযোগ আছে। and সত্যি কথা বলতে কি, I don't want to rain on anybody's parade, but মনে রাখতে হবে একটা জিনিস, he is a politician, উনি একটা রাজনীতিবিদ। you have to watch him and watch them, সব কজন, শুধু তাকে না। কারণ কি, রাজনীতিবিদরা খুব তাড়াতাড়ি, খুব জলদি দুর্নীতিপরায়ণ হয়ে পড়েন। They corrupt very easily, no matter who they are. The same can happen, the same thing happen আপনার আমার পক্ষেও এটা হয়, আমরাও কারাপশনে হয়ে যাই। ওকে, পাওয়ার অ্যান্ড সেলিব্রিটি, এই দুটি জিনিস কিন্তু দুর্নীতি ডেকে আনে। It corrupts. So with Zohran Mamdani, let's treat him like a public servant. Hold him accountable. আমরা তাকে এইভাবে না দেখি, এই জিকিউতে যেরকম শুট করে থাকেন জর্জ ক্লুনি আর অন্যান্য। লেটস নট ডু দ্যাট। সেই সাথে আমি বিদায় নিচ্ছি হাসান ফেরদৌস এবং মহসিন পাটোয়ারি দুজনের কাছ থেকে। আমি বলেছিলাম আপনাকে যে আমি থিঙ্কিং অ্যাবাউট সামথিং, এন্ড ইট ওয়াজ টাইম টু এক্সপ্রেস দ্যাট আইডিয়া। আই হোপ যে মানুষ এটা শুনে এবং ভালো লাগে, এবং এটি সবার ক্ষেত্রে যাতে প্রযোজ্য হয়। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।